বিয়ের 1 সপ্তাহ হলো, এখনো 23 দিন এই অশিক্ষিত ছোট লোকের মেয়েটাকে সহ্য করতে হবে। কোথায় আমার নীলামা আর কোথায় এই অশিক্ষিত বর্বরটা? এইভাবেই লাঞ্ছনা গঞ্জনা আর কটু কথা শুনেই শ্বশুর বাড়িতে শ্যামার দিন কাটতে লাগলো। এদিকে আমি আর বিজয় কেবল দিন গুনতাম যে কবে একটা মাস কাটবে আর শ্যামার মৃত্যুর খবর শুনব। কিন্তু দেখতে দেখতে একটা মাস কেটে গেল, কিন্তু শ্যামা মরল না। যখন প্রায় 2 মাস হতে যায়, তখন একদিন আমি আর নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পেরে বিজয়ের কাছে গিয়ে হাজির হলাম। এই তোর 1 মাস বিজয়, দেখতে দেখতে 2 মাস কেটে গেল। ওই মেয়ে মরা তো দূর, দিব্যি সংসার করছে, আর আর তোর ছেলে তো বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। দেখ প্রতাপ, তুই একটু শান্ত হ। বিশ্বাস কর, আমারও অবস্থা তোরই মতন। আর পুরোহিত এই সব একদম তোমার জন্য হয়েছে। এই তোমার গণনা, এই তোমার বিচার। জমিদার বাবু, বিশ্বাস করুন, আমার গণনা একটুও ভুল ছিল না। বিয়ের 1 মাসের মধ্যেই এই মেয়ের মৃত্যু হওয়ার কথা, কিন্তু আর কিছুদিনের মধ্যেই সে মহেন্দ্র সন্তানের জন্ম দেবে। আর আমার মেয়েটা, আরে আরে তোর ছেলের সাথে বিয়ের আশায় আমি মেয়েটাকে আইবুড়ো করে বসিয়ে রেখেছি রে। এখন তো দেখছি মস্ত বড় ভুল করেছি। প্রতাপ, তুই এতটা উতলা হোস না। ওই ছোট লোকের মেয়েটাকে আমি কোনোদিনই নিজের পুত্রবধূ বলে মানিনি, আর না মানবো কোনোদিন। এই বাড়ির যোগ্য বৌমা কেউ যদি হয়, তবে সেটা নীলা। আরে সেটা তো মুখে বললেই হয় না বিজয়। আমরা সমাজে বাস করি, আর সকলের চোখে এই লক্ষণপুরের জমিদারের পুত্রবধূ ওই অশিক্ষিত ছোট লোক মেয়ে শ্যামা। ও থাকতে আমার মেয়ে কখনোই তার যোগ্য স্থান পাবে না। আর যদি ওই মেয়েটা না থাকে, তাহলে? না থাকে মানে? পুরোহিত, কি বলছো? পরিষ্কার করে বলবে কি? এই বিয়ে যখন আমার কথাতে হয়েছে, তখন এই সমস্যার সমাধান আমিই করব। শ্যামাকে মেরে ফেলতে হবে জমিদার বাবু, মেরে ফেলতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় বিজয়, পুরোহিত তো ঠিকই বলছে। ওই মেয়ের মৃত্যু অবধারিত। আজ নয় কাল ওকে মরতেই হতো। ও মরলে তবে তো আমার মেয়েটা সংসার করতে পারবে। আর তাছাড়া এর ফলে আমার ছেলেটারও মাঙ্গলিক দোষ কেটে যাবে। আর ওর বাঁচা মরাতে কার কি বা আসে যায়? এক গরিব বাপের মেয়ে কেউ খোঁজ খবর করবে না। হ্যাঁ জমিদার বাবু, তাহলে আমি যেমনটা বলছি আপনি তেমনটাই করবেন। নিশ্চিন্ত থাকুন, এইবার আর কোনো ভুল হবে না। বৌমা। বাবা, ইয়ে মানে জমিদার বাবু, আপনি এখানে? আমায় ডেকে নিলেই তো পারতেন। না মা, আমি নিজেই তোমার কাছে এলাম। বলছি, মহেন্দ্র তো গতকাল কিছু কাজে গঞ্জে গেছে, তুমি একা ঘরে আছো। তাই ভাবলাম আজকে তোমায় নিয়ে তারা সাধিকার কাছে যাব। তারা সাধিকা? তিনি কে? তিনি এক ত্রিকালদর্শী সাধিকা মা। আমি তার কাছে তোমার ভাগ্য গণনা করতে চাই। আজকে বিকেলে আমরা সেখানে যাব। আর শোনো, এই বিষয়ে কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আপনি আমায় নিয়ে যাবেন বাবা? ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকব। সেদিন বিকেলেই বিজয় শ্যামাকে নিয়ে লক্ষণপুরের জঙ্গলের দিকে চলল। শ্যামা নির্ভাবনায় বিজয়ের সাথে সেখানে পৌঁছে যখন দেখল সেখানে জঙ্গল ছাড়া আর কোনো কিছুই নেই, তখন সে একটু ভয় পেয়ে বলল, বাবা, আপনি তো বলেছিলেন জঙ্গলের মধ্যেই সেই সাধিকার কুটির, কিন্তু এখানে তো এখানে সেসব কিছুই নেই শ্যামা। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হয়তো তুমি আশাই করো। সত্যি বলতে কি, আমাকে ক্ষমা করে দিও। আমাকেও ক্ষমা করে দিও শ্যামা। যদিও ক্ষমা না করলে এমন কিছুই যায় আসবে না। হ্যাঁ কাকা বাবু, আপনি আর পুরোহিত মশাই, আপনিও এখানে? আর আপনারা কিসের জন্য ক্ষমা চাইছেন? তোমাকে হত্যা করার জন্য শ্যামা। হ্যাঁ, কি বলছেন কি আপনি? আপনি নিজেই তো আমার বিয়ে ঠিক করেছিলেন। সে সবই এক চক্রান্তের অংশ ছিল শ্যামা। দেখো, তুমি তো নিজেও জানো তুমি কোনো দিক থেকেই আমার ছেলের যোগ্য নও। নেহাত মহেন্দ্রের মাঙ্গলিক দোষ কাটানোর ছিল, তাই। নইলে তোমার মতো মেয়ে ওই মহেন্দ্রের দাসী হওয়ারও যোগ্য নয়। ওর যোগ্য কেবল আমার মেয়ে নীলা। পুরোহিত গণনা করেছিল বিয়ের 1 মাসের মধ্যেই তোমার মৃত্যু হবে, কিন্তু সেটা যখন হলো না,
তখন তো বাধ্য হয়ে আমাদেরকেই সেই কাজ সম্পূর্ণ করতে হবে। না না না, আমি আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই শ্যামা। আরো জোরে, আরো জোরে টেনে ধরো। আমার মেয়ের জায়গা নিবি তুই? বিজয়, বিজয়, তুই ওর পাটা চেপে ধর। পুরোহিত, দড়িটা কষে ধরো যেন বাঁচতে না পারে। শেষ। আপনাদের পথের কাঁটা চিরকালের জন্য সরে গেল জমিদার বাবু। এবারে বাড়িতে গিয়ে ওর জিনিসপত্রগুলো সরিয়ে ফেলবেন, যাতে ছোটবাবু জিজ্ঞেস করলে বলবেন শ্যামা অন্য ছেলের সঙ্গে বেরিয়ে পালিয়ে গেছে। সত্যি পুরোহিত, তোমার বুদ্ধি আছে বলতে হবে। সে ঠিক। সবই তো পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু ওই শ্যামার বাবা প্রতিদিন এসে মেয়ের খোঁজ করত। যা হবার তা তো হয়েই গেছে বাবা। এবারে আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে এই বিপদ কেটে যায় আর মহেন্দ্রর সাথে নীলার বিয়েটা হয়ে যায়। তোমাদের কি মনে হয় এই সব যদি নীলা আর মহেন্দ্র জানতে পারে তারা এই বিয়ে করতে রাজি হবে? আমরা এই বিষয়ে ওদেরকে জানাবোই না বাবা। তাছাড়া এইসব তো আমরা ওদের জন্যই করেছি। না, কখনো না। এইসব তোমরা নিজেদের মিথ্যে দম্ভের জন্য করেছ। মহেন্দ্র, তুই এখানে? কিন্তু কিভাবে? আমি ওদের এখানে ডেকেছি। যেই শ্যামাকে তোমরা নৃশংসভাবে হত্যা করেছ সে আমার ভাইজি ছিল। হ্যাঁ, ভাইজি। মৃত্যুর পর থেকে প্রতিনিয়ত সে আমার কাছে ছুটে এসেছে বিচারের আশায়, মুক্তির আশায়। কি? এটা আপনি কি বলছেন বাবা? শ্যামা? শ্যামা আমায় সবটা জানিয়েছিল, আর আমি জানিয়েছিলাম মহেন্দ্র নীলাকে, কিন্তু তারা বিশ্বাস করেনি। আর যখন ওই ভণ্ড পুরোহিত খগেনকে মারতে গেছিল তখন শ্যামাই তার বাবার প্রাণ বাঁচিয়েছিল। আমি জানতাম জমিদার তুমি আমার কাছেই ছুটে আসবে এই বিপদ থেকে উদ্ধার পেতে, তাই আমি নীলা আর মহেন্দ্রকে আগেই ডেকে পাঠিয়েছিলাম। তুমি আমার বিয়ের জন্য একটা নিরপরাধ মেয়ের প্রাণ কেড়ে নিলে বাবা। ছি 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 ছি, আমার ঘেন্না হচ্ছে এটা ভেবে যে তুমি আমার বাবা। আমি শ্যামাকে সত্যি ভালোবেসেছিলাম বাবা, আর তুমি ওকে এইভাবে কেড়ে নিলে। আজকের পর থেকে ভুলে যেও যে মহেন্দ্র বলে তোমার কোনো ছেলে ছিল। হঠাৎই সেখানে একটা ঝোড়ো বাতাস শুরু হয়। গাছের সনসন শব্দে বিজয় আর প্রতাপ তাকিয়ে দেখে একটা ফাঁস তাদের দিকে এগিয়ে আসছে। তারা আর্তনাদ করে ওঠে, তাদের চিৎকার যেন বাতাসে মিলিয়ে যায়।